আমাদের এই আয়োজনে আপনাদের শ্রম সময় দেওয়ার জন্য উপস্থিত সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আজকের সেশন শুরু করব। শুরুতেই মহান রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের দিন শেষে এই আমরা কতিপয় ব্যক্তি একটি মহৎ উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করতেছি, আপনারা কিছু শেখার চেষ্টা করতেছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের নেক মকসুদ পূর্ণ করেন এবং আমরা যে যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, আল্লাহ যেন আমাদের সেই মনোবাসনা পূর্ণ করেন। সবাই বলেন আমিন। 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 আচ্ছা, আমরা গতকালকে গতকালকে যে জায়গাটা ছিলাম সেখান থেকে আজকে আপনাদেরকে আজকের সেশনটা হবে হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 ডেফিনিশন থেকে গুরুত্বপূর্ণ ডেফিনিশন গুলো আজকে আলোচনা করব। যেখান থেকে আপনার আপনার কোশ্চেন আসতে পারে, সেই গুরুত্বপূর্ণ সেশন গুলো আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলুন আমরা দেখে নেই আহ, আমাদের সেই সেশনে কোন কোন সংজ্ঞাগুলো আমরা দেখব। প্রথমেই এখানে এখন যারা আছেন উপস্থিত, আহ, উপস্থিতির মধ্য থেকে আহ, কেউ একজন বলেন যে আয় বর্ষ কাকে বলে। হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করলে আমি তাকে বলার জন্য বলবো আয় বর্ষ কাকে বলে। এখন যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আয় বর্ষ কাকে বলে কেউ বলতে পারবেন না? পারবো স্যার। বলেন। আয়বর্ষ আয়বর্ষ অর্থ কর বর্ষ অব্যবহৃত এর পূর্ববর্তী বছরকে আয়বর্ষ বলা হয়। অর্থাৎ যেই বছরে আপনার আয় উপার্জন হলো সেই বছরে আপনি ইনকামটা জি যে স্যার। বছরে করলেন জি স্যার। সেটা হচ্ছে আয় বর্ষ। কর বর্ষ তার ঠিক পরের বছর। তার ঠিক পরের বছর। তাহলে আবার আয় বছর যদি 24-25 হয় তাহলে কর পঁচিশ বর্ষ ছাব্বিশ কবে হবে হবে? কয় বর্ষ? পঁচিশ পঁচিশ ছাব্বিশ কর ছাব্বিশ বর্ষ। 25-26 কর বর্ষ। আর আয় বর্ষ যদি 25-26 হয় তাহলে 26-27 কর বর্ষ। 26-27 কর বর্ষ। এখন এইখানে আমরা যে কজন আছি এই বিষয়টা সবার মনে থাকবে তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, মনে থাকাটা খুব জরুরি। ছোট ছোট উত্তর এখানে, ইনকাম ট্যাক্সের উত্তর কিন্তু 1-2 লাইনের উত্তর। সেই 1-2 লাইন সঠিক হলেই আপনার অঙ্কের মতো মার্কস। এখন আসেন, গতকালকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করেছিলাম, নিবাসী করদাতা এবং অনিবাসী করদাতা। আপনাদের মধ্য থেকে কেউ একজন বলবেন নিবাসী করদাতা কাকে বলে। স্যার, নিবাসী করদাতা প্রথমত এমন ব্যক্তি যিনি বছরের 183 দিন অবস্থান করছেন। প্রথমত বাংলাদেশে অবস্থান করছেন, বাংলাদেশে। 100 ধারাবাহিকভাবে অথবা সমষ্টিগতভাবে হুম। 183 দিন। হ্যাঁ। ক নম্বর হলো যে ধারাবাহিকভাবে বা বিচ্ছিন্নভাবে যদি সে 90 দিন অবস্থান করেন বা এবং চার এবং 4 বছর পূর্ববর্তী 4 বছরের মধ্যে যদি 365 দিন অবস্থান করেন হুম। ধারাবাহিকভাবে অথবা বিচ্ছিন্নভাবে। হুম। হুম। তারপরে আরেকটা কি আছে? আরেকটা আছে তো। আরেকটা আছে। স্যার স্যার এরপর স্যার আহ, হিন্দু অবিভক্ত পরিবার বা ফার্ম বা গ্রুপ এমন ব্যক্তি যে বাংলাদেশের সীমানার মধ্যে বাংলাদেশের সীমান আইন দ্বারা পরিচালিত, এরকম একটা কথা। আচ্ছা, তাহলে এই নিবাসী এবং অনিবাসী নিবাসী এবং অনিবাসী করদাতার যে সংজ্ঞা, এটা
আয়কর আইন 2023-এর কোন সেকশনে আছে? আয়কর আইন 2023-এর কোন সেকশনে এই নিবাসী এবং অনিবাসী করদাতা সম্পর্কে বলা আছে? সেকশন 2, সেকশন 2 সাবসেকশন 4। এখানে বলা আছে অনিবাসী করদাতা সম্পর্কে। কি বললাম আমি? আয়কর আইন 2023-এর সেকশন 2 দুই সাবসেকশন চার 4। চার জি স্যার। এখানে বলা আছে অনিবাসী অনিবাসী করদাতা সম্পর্কে। অনিবাসীকে, অনিবাসী অর্থ নিবাসী নহেন এরূপ কোন ব্যক্তি, এরূপ কোন ব্যক্তি। তাহলে ব্যক্তির বাইরে কোন প্রতিষ্ঠান, কোন পার্টনারশিপ ফার্ম, কোন ব্যক্তি সংঘ, ট্রাস্ট, কোম্পানি, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, যেই হোক না কেন, বাকি যারা রিটার্ন সাবমিট করে তারা কি কেউ অনিবাসী করদাতা হতে পারবে? স্বাভাবিক ব্যক্তি নহে, স্বাভাবিক ব্যক্তি নহে এরকম কোন উম, এরকম কোন করদাতা অনিবাসী করদাতা হতে পারবে কিনা? কোশ্চেন, মনে করেন এই কোশ্চেনটাই আসছে 1 নম্বর বা 2 নম্বরের। প্রশ্নটা হলো এরকম: 2023 সালের আয়কর আইন অনুযায়ী কোন স্বাভাবিক কোন কোম্পানি বা ট্রাস্ট, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এরা অনিবাসী করদাতা হতে পারবে কিনা, করদাতা হিসেবে রিটার্ন জমা দিতে পারবে কিনা? উত্তর হচ্ছে যে না, পারবে না। আয়কর আইন 2023-এর সেকশন 2 সাবসেকশন 4 অনুযায়ী, চাইরে যে প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে শুধুমাত্র কোনো ব্যক্তি অনিবাসী হতে পারবে। কোনো প্রতিষ্ঠান, কোনো পার্টনারশিপ ফার্ম, ব্যক্তি বাদে যাদের রিটার্ন দাখিল হয় তারা কেউ অনিবাসী করদাতা হতে পারবে না। মনে থাকবে সবার? এখন আসেন, একইভাবে বলতে পারে যে আয়কর আইন 2023 অনুযায়ী, আয়কর আইন 2023 অনুযায়ী নিবাসী করদাতা বলিতে কি বোঝায়, বা নিবাসী করদাতা বলিতে আপনি কি বোঝেন? উম, আয়কর আইন 2023 বললো না, তখনই কিন্তু আপনাকে বলতে হবে যে আয়কর আইন 2023-এর সেকশন 2 এর সাব সেকশন কত কালকে দেখলাম, 45, তাই তো নাকি? সাবসেকশন 2 এর সাবসেকশন 45 অনুযায়ী 45। 45-এ প্রদত্ত নিবাসী করদাতার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞা অনুসারে, সেই সংজ্ঞা অনুসারে কি এই যে 45, দেখতেছেন 45 সাবসেকশনের সেকশন 2 সাবসেকশন 45। এখানে নিবাসী করদাতা সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া আছে তা তাহা হইল কি? সংজ্ঞাটা আবার দেখেন, কালকে কালকে আরেকবার দেখানো হয়েছে, আজকে আবার এক ভাই বলছেন। আপনারা আশা করি আপনারা সবাই আহ খুব সুন্দরভাবে এটাকে দেখেছেন। আরেকবার 1 মিনিট এই আয়কর আইন 2023-এর সেকশন 2 এর সাবসেকশন 45-এ যে নিবাসী করদাতার সংজ্ঞায়িত করা হয়েছে
এই নিবাসী, তাহলে কোনো ব্যক্তির বাইরে কোনো করদাতা যদি আহ অনিবাসী করদাতা হইতে না পারে, তাহলে এই এইখানেও কিন্তু পারবে না। এখানে যদিও বলে নাই বিষয়টা, নিবাসী করদাতা এটাও কিন্তু ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। নিবাসী অনিবাসী শুধুমাত্র ব্যক্তি করদাতার ক্ষেত্রেই প্রযোজ্য, এখানে আপনার ওইভাবে বলা নাই। তাহলে এইখানে যে কথাটুকু বলা আছে, এই নিবাসী করদাতা সম্পর্কে আপনার এই উত্তরটুকু লিখতে হবে। লিখলে আপনি সঠিকভাবে আপনার বিষয়টা জানলেন। এখন আসেন আয়কর আইনের, আয়কর আইনের 2023-এর সেকশন 2 এর সাবসেকশন 32 কি লেখা আছে? খেলাপি খেলাপি করদাতা। করদাতা। খেলাপি করদাতা, প্রশ্ন হতে পারে 1 নম্বরে যে খেলাপি করদাতা বলিতে কি বোঝায়। খেলাপি করদাতা বলিতে কি বোঝায়, এটার তো সংজ্ঞা। খেলাপি করদাতা বলিতে কি বোঝায়, বা খেলাপি করদাতা বলিতে আপনি কি বুঝেন, বা আয়কর আইন 2023-এ খেলাপি করদাতা সম্পর্কে কি বলা হয়েছে, সংজ্ঞা কি। আপনি লিখবেন খেলাপি করদাতা অর্থ কোনো ব্যক্তি যিনি এই আইন অনুযায়ী কোনো কর পরিশোধে ব্যর্থ হইয়াছেন, বা কোনো ব্যক্তি যিনি এই আইন অনুযায়ী খেলাপি করদাতা হিসেবে গণ্য হয়েছেন। তাহলে কি বুঝলেন এখানে? কোনো ব্যক্তি যিনি এই আইন অনুযায়ী কোনো কর পরিশোধে ব্যর্থ হয়েছেন, তিনি খেলাপি করদাতা। কর পরিশোধ করে নাই, যেমন মনে করেন যে আমি আমার 31শে মার্চের মধ্যে, আমি বা আমরা যে বা যারা 31শে মার্চের মধ্যে এই যে 25-26 কর বর্ষের যে রিটার্ন জমা দিলাম, সেই রিটার্ন আমি জমা দিলাম, কিন্তু রিটার্ন জমা দেওয়ার সময় যে ন্যূনতম কর দেওয়ার কথা 5,000 টাকা, সেটা আমি দেই নাই। বা আমার ট্যাক্স ক্যালকুলেশনে 15,000 টাকা ট্যাক্স দেওয়ার কথা, এই 15,000 টাকা ট্যাক্স না দিয়ে আমি রিটার্ন সাবমিট করে ফেলছি, রিটার্ন সাবমিট হয়ে গেছে, তখন কি আমি খেলাপি করদাতা হিসেবে গণ্য হইলাম। তারপরে বলা হয়েছে যে এই আইন অনুযায়ী খেলাপি করদাতা হিসাবে গণ্য হয়ে আছেন কোন ব্যক্তি যিনি এই আইন অনুযায়ী খেলাপি করদাতা হিসাবে গণ্য হয়ে আছেন, তিনি হচ্ছেন খেলাপি করদাতা। এইখানে এই দুইটা কথা লিখলেই আপনার খেলাপি করদাতার সংজ্ঞা দেওয়া হয়ে যাবে। তাহলে এই সংজ্ঞাটা কি মনে রাখতে হবে আপনাকে। খেলাপি করদাতা কাকে বলে? আচ্ছা, তারপরে আসেন কোম্পানি। সেকশন 2 এর সাবসেকশন 31-এর সংজ্ঞায়িত কোম্পানি। কোম্পানি বলিতে কি বোঝায়? কোম্পানি বলিতে বোঝায় কোম্পানি আইন 1994-এর 18 নম্বর আইন অনুযায়ী সংজ্ঞায়িত অর্থে কোন কোম্পানি এবং উহার অন্তর্ভুক্ত হইবে কারা? এই যে এখানে যাদের নাম বলা আছে, এরা সবাই সবাই কোম্পানি। বিদেশি কোনো প্রতিষ্ঠানের লিয়াজ অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস কোম্পানি করদাতা হিসেবে গণ্য হবে। যে কোনো বিদেশি সত্তা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান কোম্পানি হিসেবে গণ্য হবে। বাংলাদেশের বাইরে কোনো দেশের আইন দ্বারা বা আইনের অধীন নিবন্ধিত কোনো সংস্থা বা সংঘ কোম্পানি হিসেবে গণ্য হবে। যে কোনো ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান কোম্পানি হিসেবে গণ্য হবে। যে কোনো শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোম্পানি কোম্পানি করদাতা হিসেবে গণ্য হবে। এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সহিত নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান যাকে রিটার্ন জমা দিতে হবে কোম্পানি হিসেবে গণ্য হবে। কোন ফার্ম, ব্যক্তি সংঘ, জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিবর্গের সংগঠন, উহা যে নামে অভিহিত হোক না কেন, যদি উক্তরূপ
ব্যক্তিবর্গের কেহ কোম্পানি আইন 1994 এর সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বা বিদেশি সত্তা হয়। বর্গীয়তে বলতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা কোম্পানি করদাতা হিসেবে গণ্য হবে। আপাতত বলবৎ কোনো আইন আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যে কোনো সত্তা, স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি ব্যক্তি সংঘ, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল সত্তা কোম্পানি হিসেবে গণ্য হবে। স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল সত্তা, যেগুলার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কি গোয়িং কনসার্ন হিসেবে গণ্য, সেগুলো কোম্পানি করদাতা হিসেবে গণ্য হবে। কোনো আইন দ্বারা বা আইনের অধীন নিগমিত নহে এরূপ কোনো বিদেশি সংঘ বা সংঘ সংস্থা বোর্ড কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে কোম্পানি হিসেবে ঘোষিত হতে পারে। উপরে যে যতগুলা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেইগুলোর বাইরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠান সময়ে সময়ে যে এসআরও দেয় জাতীয় রাজস্ব বোর্ড, এসআরওতে তারা যেই রূপ নির্ধারণ করিবে সেই রূপ হইবে। এখন উম, এখন যে কয়জন আমার সাথে আছেন, ট পর্যন্ত এই যে এই ক থেকে ট পর্যন্ত এই যে প্রতিষ্ঠানের কোম্পানি বলতে কি বোঝায়, এইটা যদি আপনার পরীক্ষায় আসে, তাহলে আপনি যদি ট পর্যন্ত লেখেন তাহলে ফুল মার্কস পাবেন। যদি মানে খুব ফাঁকাফুঁকি লেখেন তাহলে কি আপনার যতটুকু আসবে ততটুকু পাবেন। কোম্পানি কোম্পানির সংজ্ঞা, এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনার আয়কর আইনে এই সংজ্ঞাটা আসতে পারে। আচ্ছা, তারপরে আসেন আহ কর অব্যাহতি, কর কর মুক্ত সীমা 26 এবং 27। 26 এবং 27 আয়কর আইন 2023-এর সেকশন 2 এর সাবসেকশন 26 এবং 27-এ কর অব্যাহতি এবং কর মুক্ত সীমার সংজ্ঞা দেওয়া হয়েছে। কর অব্যাহতি কি? কর অব্যাহতি অর্থ কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত সুবিধা প্রদানের মাধ্যমে এ আইনের অধীন উদ্ভূত কোনো কর দায় হইতে আংশিক বা সম্পূর্ণভাবে মুক্ত করা, সেটা হলো কর অব্যাহতি। কি বলছে? কর অব্যাহতি অর্থ কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত সুবিধা প্রদানের মাধ্যমে এই আইনের অধীন উদ্ভূত কোনো কর দায় হইতে আংশিক বা সম্পূর্ণ মুক্ত করা। যেমন রেয়াত, অবকাশ, অব্যাহতি। যেমন রেয়াত, অবকাশ, অব্যাহতি, হ্রাসকৃত হারে কর পরিশোধ বা মোট আয় পরিগণনা হইতে কোনো আয় বাদ দেওয়া, সেটাকে বলা হচ্ছে কর অব্যাহতি। যেমন গরুর মানে ডেইরি ফার্মের উপরে মৎস্য 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 হ্যাচারি, ডেইরি ফার্ম, এরকম কিছু স্পেশাল স্পেশাল বিষয়ের উপরে কি সময়ে সময়ে সরকার কর্তৃক কর অব্যাহতি প্রদান করে। 5 বছরের জন্য, 10 বছরের জন্য তারা ব্যবসা করবে কিন্তু তাদের কোনো কর দেওয়া লাগবে না। সেইটাকে বলা হচ্ছে কর অব্যাহতি। সরকার তাকে রেয়াত দিবে, অবকাশ দিবে, অব্যাহতি দিবে, বা তাকে বলবে তুমি কম হারে ট্যাক্স দিবা, বা তার মোট আয় পরিগণনার সময় ওই আয়টাই বাদ দেবে তার আয় গণনার সময়। এটা হচ্ছে কর অব্যাহতি। আর করমুক্ত সীমা হচ্ছে মোট আয়ের কোন সীমা যা শূন্য কর হার বিশিষ্ট। করমুক্ত সীমা বলতে কি বোঝাচ্ছে? করমুক্ত সীমা অর্থ মোট আয়ের কোন সীমা যাহা শূন্য কর হার বিশিষ্ট। শূন্য কর হার বিশিষ্ট। তাহলে এইটা আমরা এই গত 3-4 দিন কিন্তু বহুবার আলোচনা করেছি করমুক্ত সীমা। এখন আহ এখন যে এখানে এখানে যারা আছেন
তাদের মধ্য থেকে আমি যার নাম বলবো তিনি আনমিউট করে এই প্রশ্নের উত্তর দিবেন। সে হলো আহ খুরশিদা জাহান। খুরশিদা জাহান এই প্রশ্নের আনসারটা দিবেন। করমুক্ত সীমা বলতে আমরা কি বুঝি? 2025-26 কর বর্ষে, অর্থাৎ 24-25 আয় বর্ষ অনুযায়ী 25-26 কর বর্ষে কর মুক্ত সীমা কত? এরকম একটা কোশ্চেন মনে করেন আসলো, আপনার উত্তরটা কি হবে? খুরশিদা জাহান, প্লিজ। আনমিউট করে কথা বলবেন। আপনি না পারলে তো আসলে আপনি পারবেন, এই এরকম আমার মতো হলে তো আর আপনার এখানে আসাই লাগতো না। আপনাকে তো আমার সাথে কানেক্টেড হতে হবে যে আপনি বুঝলেন কি বুঝলেন না। কেউ বলতে পারবেন 2025-26 কর বর্ষে করমুক্ত সীমা কত? 3,50,000 স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। তিন তিন লক্ষ লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার হাজার টাকা টাকা। শূন্য 3,50,000 50,000 টাকা। টাকা। 3,50,000 টাকা তো আমার 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 আপনার মতো ব্যক্তির জন্য, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমি আপনি যদি তৃতীয় লিঙ্গের হই তাহলে কত? 5 লাখ। 5 লাখ। 5 লাখ। 4,75,000। না, 4,75,000 টাকা। 4,75,000। যদি এখন ওই ইয়ে হয়, আমি এখন যদি বলি যে 25-26 গেল, 26-27 কর বর্ষে, 26-27 কর বর্ষে যেটা সামনে আসতেছে, 5 এই লাখ, 5 লাখ। 26-27 কর বর্ষে করমুক্ত সীমা কত? 3,75,000 স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। 3,75,000 টাকা। 3,75,000 টাকা। তাহলে জি স্যার। জেনারেল জেনারেল যে বিষয় সেটা আহ, এখানে আমাদের সবারই দেখলাম যে মনে আছে জেনারেল বিষয়টা। জেনারেল বিষয়টা সবারই মনে আছে। আপনার ওপেন করলাম সবার জন্য। জি স্যার। 25-26 কর বর্ষে, 25-26 যদি কর বর্ষ হয়, আয় বর্ষ হবে হবে কবে? 24-25। 24-25। তাহলে 24-25 আয় বর্ষে আমরা বলতে পারি 25-26 কর বর্ষ বলতে পারি। তাহলে কি আসতেছে? 25-26 কর বর্ষে কর মুক্ত সীমা। কর মুক্ত সীমা হলো আমার আপনার মতো আমার আপনার মতো স্বাভাবিক ব্যক্তির জন্য 3,50,000 টাকা কর মুক্ত সীমা। জি স্যার। 65 বছরের সিনিয়র সিটিজেন, মহিলা। 65 বছর বয়স্ক সিনিয়র সিটিজেন, মহিলা করদাতা, তৃতীয় লিঙ্গের করদাতা, এদের জন্য কি মহিলা 4 করদাতা লাখ। এবং 65 বছরের সিনিয়র সিটিজেনদের 4 লাখ টাকা, তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য 4,75,000 টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য 5 লাখ টাকা। এটা হলো করমুক্ত সীমা। এটা হলো কি করমুক্ত কর্মক্ষেত্র সীমা। সীমা। তাহলে এটা কোন কোন বর্ষ অনুযায়ী? এটা হলো 24-25 আয় বর্ষ। 20-25 আয় বর্ষ এবং 25-26 কর বর্ষ অনুযায়ী, রাইট? বর্ষ। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই আমরা উম, আবার আবার আসলাম করমুক্ত সীমার এখানে আসলাম। তাহলে আপনি দেখেন এখানে করমুক্ত সীমা অর্থ মোট আয়ের কোন সীমা যা শূন্য কর হার বিশিষ্ট।
শূন্য করার বিশিষ্ট, মানে কর দেওয়া লাগবে না ওই টাকার উপরে। তাহলে যখনই আপনাকে বলবে যে 25-26 কর বর্ষ অনুযায়ী, হম 25-26 কর বর্ষ অনুযায়ী, বা কিছুই বললো না যে করমুক্ত সীমা বলতে আপনি কি বুঝেন, করমুক্ত সীমা বলতে আপনি কি বুঝেন, এই কথা যদি আপনাকে বলে, তাহলে আপনার উত্তর কি হবে? যে আয়কর আইন 2023-এ সেকশন 2 23-এর সাবসেকশন 27-এর কথা সংজ্ঞা প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, মোট সংজ্ঞা আয়ের অনুযায়ী মোট এমন আয়ের, আয় যা মোট আয় থেকে যেই টাকার উপরে কর দেওয়া লাগে না, যেটাকে মাফ করে দেওয়া হয়েছে, মোট আয়ের সাথে, উম, মোট আয় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কর কর পরিগণনার সময়, সেটাই হচ্ছে কর মুক্ত সীমা। মনে থাকবে সবার? স্যার এখানে স্যার লেখাটা এরকম ভালো হইতো, যে লেখাটা স্যার এরকম ভালো হতো যে এখানে তো স্যার ক্লিয়ার বিষয় নাই, বলতে হতো যে এমন আয় যার সীমা পর্যন্ত শূন্য করা আর বিশিষ্ট। মোট আয়ের কারণে তো হ্যাঁ, স্যার আপনি তো আপনি আপনি এখানে ওর মেসেজটা আপনি এখানে যেভাবে বলছে, আপনি সেটা আপনার ভাষায় বুঝাই দিবেন, জি আপনার স্যার, জি ভাষায় স্যার। বুঝাই দিবেন যে স্বাভাবিক স্বাভাবিক ব্যক্তির জন্য 3,50,000, অস্বাভাবিক ব্যক্তির জন্য কত, সিনিয়র সিটিজেনের জন্য কত, মহিলাদের জন্য কত, যোদ্ধাদের জন্য কত। এই তো এই কটাই তো হেড। স্যার এখন এখানে সাবসেকশনটা উল্লেখ না করলে কি নাম্বার কাটবে? সাবসেকশন উল্লেখ না করে নাম্বার কাটবে, নাম্বার কম দিবে। জি স্যার। আপনাকে আয়কর আইন 2023-এর সেকশন 2 এবং সাবসেকশন 27-এ উল্লেখিত করমুক্ত সীমায় যে সংজ্ঞা প্রদান করা হয়েছে, 2025-26 কর কর বর্ষের কি 2025-26 কর বর্ষের হিসাব অনুযায়ী করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ: যাদেরকে শূন্য কর হার, যাদেরকে কোনো কর দিতে হবে না যেই টাকার উপর, বলে আপনি স্বাভাবিক ব্যক্তি, অস্বাভাবিক ব্যক্তি, পুরুষ 25-65 বছরের সিনিয়র সিটিজেন, মহিলা করদাতা, মুক্তিযোদ্ধা করদাতা, এই কয়টা নাম আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আপনার এখানে কি হলো, একসাথে একসাথে আপনি কি হলো, আয়কর আইন 2023-এর সংজ্ঞা এবং অর্থ আইন 2025 অনুযায়ী, বা অর্থ আইন 2024 অনুযায়ী 25-26 কর বর্ষের করমুক্ত সীমা আপনি জেনে গেলেন। এখন যদি কোশ্চেনটা এরকম হয়, উল্লেখ করে দেয় যে 26-27 কর বর্ষ অনুযায়ী করমুক্ত সীমা সম্পর্কে আপনি কি জানেন? 26-27 কর বর্ষ অনুযায়ী, 26-27 কর বর্ষ মানে 25-26 আয় বর্ষ, 25-26 আয় বর্ষ, অর্থাৎ আমরা এখন যে আয় বর্ষের মধ্যে আছি এটা হলো 25-26 আয় বর্ষ। এই 30শে জুন পর্যন্ত এই আয় বর্ষ বহাল থাকবে। এই এই অনুযায়ী আপনার করমুক্ত সীমা কি, এরকম যদি একটা কোশ্চেন আসে, তখন কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন একজন বলেন। এটা হলো 25-26 কর বর্ষ অনুযায়ী, এই যে এখানে এটা। আর প্রথম দিন যেটা আমি আলোচনা করেছিলাম 26-27 কর বর্ষের জন্য হলো সেইটা, 26-27 কর বর্ষের জন্য কর মুক্ত সীমা হলো সেইটা। মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না, আরো সিরিয়াস হইতে হবে। স্যার 26-27 উত্তরটা হবে এই স্বাভাবিক ব্যক্তির জন্য 3,75,000 টাকা, মহিলা করদাতার জন্য 4,25,000, আর তৃতীয় লিঙ্গের জন্য 5 লাখ, আর মুক্তিযোদ্ধাদের জন্য 5,25,000। হ্যাঁ, তো ভেরি গুড, ভেরি গুড। এইভাবে বলতে হবে, এইভাবে বলতে হবে, মনে রাখতে হবে, তাহলে সাথে আপনি সেকশনটা কামিয়াব। উল্লেখ করতে হবে, স্যার। হ্যাঁ, সাথে সেকশনটা সহ উল্লেখ করে দিতে হবে তখন। সেকশনটা সহ উল্লেখ করে দিবেন, সেকশন এবং ওই যে অর্থ আইন 24, এটা হলো অর্থ আইন জি 25 অনুযায়ী
আর আগে যেটা বললাম সেটা হলো অর্থ আইন 24 অনুযায়ী আয়কর বর্ষ, আগেরটা হলো আয়কর বর্ষ 25-26, এটা হলো সরি কর বর্ষ আগেরটা হলো 25-26, আর এটা কর বর্ষ হলো 26-27, যেটা এই যেটার আয় বছর হচ্ছে 25-26, এই 23শে জুন 2026 পর্যন্ত। বিষয়গুলো এইভাবে বুঝতে হবে, মানে জি আপনি স্যার। যদি বিষয়গুলো এভাবে একদম টু দি পয়েন্টে বোঝেন, মাথায় নেন, তাহলে পরে কি আপনার জন্য সবটা সহজ হয়ে যাবে। আসলে এই আপনি আমার আমার সাথে সেশন করলেন, সেশন করার পরে যদি আর আপনি এটার উপরে না থাকেন, তাহলে কিন্তু আমি কিন্তু দেখেন কালকে আপনাদের সাথে সেশন করার পরে যা যা আমার দেওয়ার কথা ছিল সব আমি আপনাদেরকে প্রোভাইড করেছি। আচ্ছা, তাহলে করমুক্ত সীমা সম্পর্কে আমরা জানলাম, কর অব্যাহতি সম্পর্কেও জানলাম। এই দুটা থেকে আপনি ধরে নেন যে একটা একটা কি একটা প্রশ্ন পাবেন। এখন আসেন, এই যেগুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, কর বর্ষ বলতে কি বোঝায়? আয়কর আইন 2023-এর সেকশন 2-এর সাবসেকশন 24 প্রদত্ত কর বর্ষের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সে হলো, কর বর্ষ হচ্ছে অর্থ প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম দিন হইতে, প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া 12 মাস মেয়াদ এবং এই আইনের বিধানাবলীর অধীন কর বর্ষ হিসাবে গণ্য কোন মেয়াদও ইহার অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ জুলাই থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে 12 মাস শেষ হয় কি 30শে জুন, তাই তো? জি স্যার। জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী 30শে জুন পর্যন্ত হলো 12 মাস। এই 12 মাস হচ্ছে আপনার কি কর বর্ষ, জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে আয় বর্ষও তো জুলাইয়ের 1 তারিখই শুরু হয় নাকি, 30শে জুনই শেষ হয়। তার মানে এখন যে আমরা আমরা এখন যে উম, কর বর্ষে আছি, আমরা এখন কোন কর বর্ষে আছি? 25-26 কর বর্ষে আছি, এবং 25-26 আয় বর্ষে আছি। তাহলে 25-26 আয় বর্ষ যদি হয় তাহলে আমাদের কর বর্ষ হবে 26-27। এবং এই এই যে এখানে যে সংজ্ঞাটা দিল সেখানে বলছে যে 12 মাস, এবং এই আইনের বিধানাবলী বলতে কি বুঝাইছে? এই আইনে যেমন ব্যাংক, বীমা, লিজিং কোম্পানির অর্থ বছর 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের আয় বর্ষ। কবে থেকে? 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, এই 12 মাস হলো তাদের আয় বর্ষ। বিদেশি কোম্পানি যেগুলি আছে, বিদেশি কোম্পানির আয় বর্ষ হলো, বিদেশি মূল মাদার কোম্পানি যেভাবে তাদের আয় বর্ষ হিসাব করে সেই অনুযায়ী, কারো 31শে মার্চ শেষ হয়, কারো 30শে এপ্রিল শেষ হয়। হুম। তাহলে ঠিক তার 12 মাস আগে তার অর্থ বছর শুরু হয়, আয় বর্ষ শুরু হয়। সেই সম্পর্কে এইখানে বলছে, এবং এই আইনের বিধানাবলী বলতে ওই প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, স্ব প্রতিষ্ঠানকে বলা হয়েছে। তার তার জন্য যে কর বর্ষ প্রযোজ্য হয়, যেমন কোম্পানি করদাতাদের জন্য এই যেই যেদিন থেকে তার কি উম, আয় বর্ষ শেষ হলো, সেদিন তারপরের দিন থেকে কি তার কি কর বর্ষ শুরু। তাহলে এইটা এত কিছু বললাম আমি আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আপনি যখন কর বর্ষ বলবে আপনি এইটুক বলতে পারলেই হবে, এখানে যেটুক লেখা আছে। ঠিক আছে? এইটার সাথে আরেকটু লাগাই দিবেন, যেটুকু আপনারা এতদিন এই কদিন ধরে আমাকে বলতেছেন যে কর বর্ষের অব্যবহিত পূর্বের অর্থ বছর কি আয় বর্ষ বলে, তাহলে আয় বর্ষের অব্যবহিত করের পরবর্তী বছর কি কর বর্ষ বলে। রাইট? আপনি উত্তরটা এইভাবে দিয়ে দিতে পারেন, এখানে যেভাবে বলা আছে এইটুকুর সাথে আপনি ওইটুক লাগাই দিবেন, সাথে সাবসেকশন, সেকশন আর আয়কর আইনটা বলে দিবেন কর বর্ষ সম্পর্কে।
বুঝাইতে পারলাম? কর বর্ষ, কর বর্ষ গেল। এখন আসেন কর দিবস। কর দিবস বলতে কি বোঝায়? জাতীয় রাজস্ব বোর্ডে একটা কর দিবস আছে, সেটার নাম হচ্ছে কর দিবস। কর দিবস অর্থ 2023 সালের আয়কর আইনের সেকশন 2 এর সাবসেকশন 23 অনুযায়ী কর দিবস হইল কোম্পানি ব্যতীত কোনো করদাতার ক্ষেত্রে আয় বছর সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন। এটা হলো কি কর দিবস। কর দিবস, কর দিবস কবে? কোম্পানি ব্যতীত। কোম্পানি বলতে কোম্পানি কাকে বলা হয় আমি একটা সেকশন দেখাইলাম, তখন মনে আছে? সেটা হলো কোম্পানি করদাতা। বলছে কোম্পানি, কোম্পানি ব্যতীত কোনো করদাতার ক্ষেত্রে আয় বছর সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিনই হচ্ছে কি কর দিবস। তার মানে ব্যক্তি করদাতা, এটা একদম স্টেট ব্যক্তি করদাতার কথা বলা হয়েছে। অর্থাৎ 30শে জুন আমার আয় বছর শেষ হচ্ছে। আয় বছর শেষ হওয়ার পরে, আয় বছর শেষ হওয়ার যেদিন আমার শেষ হলো, তার 30শে জুন আমার আয় বছর শেষ হয়ে গেল। তারপরের নভেম্বর মাসের 30তম দিন হচ্ছে আমাদের জন্য কি কর দিবস। কর নাম্বার ক, দিবস। কর দিবস। আর তারপরে কি বলছে? কোম্পানির ক্ষেত্রে আয় বছর সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের 15তম দিন, অথবা যেই ক্ষেত্রে উক্ত। তাহলে এখন প্রশ্ন হলো কি, কোম্পানির ক্ষেত্রে আয় বছর সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের 15তম দিন, 15তম দিন, এটা হলো তার জন্য কর বর্ষ। তাহলে এখন এই কর বর্ষের সম্পর্কে যেটা আপনি শুনলেন, 15তম দিন যাহা সেপ্টেম্বর মাসের 15তম দিনের পূর্বের তারিখে পড়ে, সেই ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের 15তম দিন। বোঝানো গেল? তাহলে কোম্পানির ক্ষেত্রে কর দিবস হলো 15ই সেপ্টেম্বর। মানুষের ক্ষেত্রে কর দিবস হলো 30শে নভেম্বর। তারপরে গতে বলছে পূর্বে কখনোই রিটার্ন দাখিল করে নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হইবার পরবর্তী 30শে জুন তারিখ তার জন্য কর বর্ষ। পূর্বে কখনোই রিটার্ন দাখিল করে নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হইবার পরবর্তী 30শে জুন তারিখ হলো তার জন্য কর বর্ষ। তার মানে কি জুন 25, 30শে জুন 2025-এ যে সকল নতুন করদাতা রিটার্ন দাখিল করার কথা, তাদের জন্য কর দিবস হলো কি 30শে 30 জুন জুন 2026। 30শে জুন 2026। তারপরে আবার ঘতে বলছে বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে 90তম দিন, যদি উক্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাইরে অবস্থান করে, তার জন্য হচ্ছে কি ওই যে 90তম দিন হিসাব, 90তম দিন। তারপরে বলছে, তারপরে তারপরে যা বলছে তা তো বলছি। আপনার অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন, তার জন্য কি 90 দিন। বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশের প্রত্যাবর্তনের দিন হইতে 90তম দিন তার জন্য কর দিবস। তাহলে উত্তরটা কি খুব সহজ না জটিল? কর দিবসের উত্তর একদম সহজ না, কিন্তু খেয়াল করেন কর দিবসের যে উত্তরটা, অনেকগুলো কথা আছে। অনেকগুলো কথা এখানে আসে। আপনার নিবাসী নিবাসী করদাতার ক্ষেত্রে যেরকম আপনাকে
ওই 4-5টা আইটেম মাথায় রাখতে হবে। আপনার এই যে এইখানেও এই ক্ষেত্রেও কি কর দিবসের ক্ষেত্রেও আপনার এই কথাগুলো মাথায় রাখতে হবে। এখন আপনি কর আইনজীবী হবেন, কর দিবস সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি কিভাবে কর আইনজীবী হবেন? যারা কর বিষয়ে লেখাপড়া করছে তারা তো এগুলো পড়ে আসছে, তাই না? আপনাকে যে এই 100 নম্বরের পরীক্ষা দিয়ে পাশ করে কর আইনজীবী হিসেবে একজন উম, বাংলাদেশ বার কাউন্সিলের তালিকা লাইসেন্সধারী অ্যাডভোকেটের সমতুল্য, বাংলাদেশের একজন লাইসেন্সধারী চার্টার অ্যাকাউন্টেন্টের সমতুল্য, একজন কস্ট অ্যাকাউন্টেন্টের সমতুল্য, একজন চার্টার সেক্রেটারির সমতুল্য, একজন রিটায়ার্ড ডিসিটির সমতুল্য মর্যাদা দিচ্ছে আপনাকে সরকার। তাহলে এই যে 100 নম্বরের পরীক্ষা দিয়ে আপনি যে ওই মর্যাদাটা নিবেন, তাহলে আপনাকে কত কি পরিমাণ সিরিয়াস হইতে হবে এই বিষয়টা আপনার সবসময় মাথায় রাখতে হবে। সিরিয়াস, আপনি কতটা সিরিয়াস। আজকে যেই যেই সংজ্ঞাটা আপনি পড়লেন সেই সংজ্ঞাটা আপনাকে সিরিয়াসলি নিতে হবে। আমি কিন্তু শুধুমাত্র যেই 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 সেকশন গুলো আপনার জন্য প্রযোজ্য সিরিয়াস, আমি শুধু সেগুলো আলোচনা করতেছি। আর আমি যেগুলো আলোচনা করতেছি না আপনার সেগুলো পড়ার দরকার নাই বলবো না, আপনি যদি সময় পান এইগুলো শেষ কভার করার পরে তখন আপনি সেগুলো পড়বেন, নাহলে তো আপনি এই 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে পারবেন। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ। এখন তাহলে এইটা এটা আবার আমি আহ আপনাদের নেক্সট সেশনে ধরবো কর কর দিবস সম্পর্কে, কে কে বলতে পারে দেখবো। এখন আসেন করদাতা। করদাতা বলিতে কি বোঝায়? সংজ্ঞা 22-এ বলা আছে করদাতার, সেকশন 2-এর সাবসেকশন 22-এ করদাতার সংজ্ঞা দেওয়া আছে। করদাতার সংজ্ঞা বলিতে এখানে ওই যে আমরা এতক্ষণ ধরে যে সমস্ত বিষয়গুলো বললাম, হ্যাঁ, এই তাদেরকে সব করদাতা বলা হয়। এখানে যা বলা আছে, করদাতা অর্থ করযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ উহার অন্তর্ভুক্ত হইবেন। সংক্ষিপ্ত উত্তর হলো কি, করদাতা হলো করযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি হচ্ছে করদাতা। আপনার যদি কিছুই মনে না থাকে, নিচের এগুলা কিছুই মনে নাই, এইটুকু বলে দিবেন যে 1923 সালের আয়কর আইনের সেকশন 2-এর সাবসেকশন 2 এর সংজ্ঞা অনুযায়ী করযোগ্য আয় অর্থ উপার্জনকারী ব্যক্তি হচ্ছে করদাতা। এখানে যদি 1 নম্বর থাকে আপনি এইটুকু লিখে দিয়ে উত্তর হয়ে গেল। নম্বর যদি বেশি থাকে, 5 নম্বর যদি থাকে, 5 নম্বর থাকলে আপনি এইটুকু লেখার জন্য কি অর্ধেক নম্বর পাবেন। তারপরে আসেন কতে বলছে কি, এই আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি এই আয়কর আইন অনুযায়ী কোনো অধীনে কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে কোনো বাধ্য কোনো ব্যক্তি করদাতা। অর্থাৎ আহ, এইরূপ প্রত্যেক ব্যক্তি আসলে এইগুলা সংজ্ঞায়িত করলে আপনার যে বিষয়গুলো আসে, যেমন তার যার গাড়ি আছে তাকে অগ্রিম কর দেওয়া লাগতেছে, রিটার্নে সেটা দেখানো লাগতেছে, সেও করদাতা। এই সেকশনটা আপনারা কি করবেন, আজকে আপনাদের পড়া দিলাম, এই সেকশনটা আপনারা আজকে পড়বেন, পড়ে মুখস্থ করে ফেলবেন করদাতা সম্পর্কে, করদাতার সংজ্ঞা কি। তারপরে তার আগে বলছে কি, কর আয়কর আইন 2023-এর সেকশন 2-এর সাবসেকশন 21-এ কর বলতে কি বোঝায়, কর কি, হোয়াট ইজ কর, হোয়াট ইজ ট্যাক্স। কর অর্থ আয়ের উপর প্রদেয় কর এবং যে কোনো অতিরিক্ত কর, অতিরিক্ত মুনাফা কর, দণ্ড কর, সুপার কর, জরিমানা, সুদ, ফি অথবা এই আইনের অধীন অন্যবিধ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ ইহার অন্তর্ভুক্ত হইবে। সেগুলো সব কর। অর্থাৎ আপনার রিটার্ন জমা দেওয়ার সময়, রিটার্ন জমা দেওয়ার বিধান, বিভিন্ন রকমের এসআরও যেভাবেই হোক না কেন, যে কোনো ফরম্যাটে আপনি যখন রাষ্ট্রকে কোনো অর্থ পরিশোধ করবেন, সেইটাই হলো কি, কর। এই হলো উত্তর। তাহলে কর, করদাতা, কর বর্ষ
এগুলা জানলাম আজকে। তারপরে যে আয় বর্ষ নিয়ে তো আমরা তখন অনেক কথাই বললাম। দেখেন আয় বর্ষ সম্পর্কে কি বলছে এখানে, অনেক কথাবার্তা বলা আছে আয় বর্ষ সম্পর্কে। কি বলা আছে? আয় বর্ষ হচ্ছে কি, আয়কর আইন 2023-এ সংজ্ঞায়িত সেকশন 2 এর সাবসেকশন 15 অনুযায়ী আয় বর্ষ হইল কর বর্ষের অব্যবহিত পূর্ববর্তী অর্থ বছর, এবং ইহার অর্থ এইটুকু আগে মনে রাখেন আর কি, যে আয় বর্ষ হলো কর বর্ষের অব্যবহিত পূর্ববর্তী অর্থ বছর। এটাই হচ্ছে আয় বর্ষ। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, সংজ্ঞায়িত করলাম, সেটা হচ্ছে আয় বর্ষ। আবার অল্টারনেটিভ ভাবে কি, তবে স্যার ক- কর বর্ষ তবে কি, স্যার কর বর্ষ কি, সাইডে কর্মবর্ষ আর অর্থবর্ষ তো একই। কর বর্ষটা কি, কর বর্ষ হলো কি? কর্মবর্ষ হলো স্যার প্রতি বছরের 1 জুলাই থেকে পরবর্তী জুন 30 পর্যন্ত যেটা। হ্যাঁ, আর সংক্ষিপ্ত যদি করে বলেন, আয় বর্ষের না, অব্যবহিত পরবর্তী অর্থ বছরই হচ্ছে কর বর্ষ। হ্যাঁ তা ঠিক আছে। তাহলে আপনার যদি পুরোটা মনে নাও থাকে, এইটুকু তো আপনার মনে থাকা দরকার আয় বর্ষ এবং কর বর্ষ সম্পর্কে। আপনার এই পুরো বই, পুরা এই মানে আমরা যে সিলেবাসের আমাদের সারা যত আলোচনা আছে, সব আলোচনায় কি আয় বর্ষ এবং কর বর্ষ নিয়ে। ফলে এটা আপনার যদি একদিনে মুখস্থ নাও হয়, 2 দিনে হবে, 3 দিনে হবে। হুম। এখন আপনি এই, যদি সেই সংশ্লিষ্ট কোনো সেকশন পড়েন বা আমরা আলোচনায় আনি, তাহলে না আপনার এটা মুখস্থ হবে, মনে মনে থাকবে। তো আমরা যারা আপনাদের মেন্টরশিপের দায়িত্ব দায়িত্ব নিয়ে আপনাদেরকে গাইড করতেছি, যেই যেই সেকশনে গেলে, যেই যেই পন্থায়, যেই জায়গায় গেলে এই বিষয়গুলো আপনার রিপিটেডলি আপনার সামনে আসবে, যাতে আপনার মুখস্থ হয়ে যায়, আমরা সেইভাবে কোর্সটাকে ডিজাইন করেছি, সেভাবে আপনাদের সাথে থাকবো, কাজ করবো, আপনাদেরকে দিব, আর আপনারা খালি পড়বেন। তাহলে আয় বছর সম্পর্কে দেখেন পরে কি বলছে। কোনো ব্যবসা প্রথম শুরুর তারিখ হইতে পরবর্তী জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়, এটা হলো আয় বর্ষ। তার মানে কোনো ব্যবসা যদি 1লা জুলাই শুরু না হয়, আপনার 1লা জানুয়ারি শুরু হয়, 30শে জুন গিয়ে সমাপ্ত হয়, তাইলেও সেটা কি তার আয় বর্ষ হিসেবে গণ্য হবে। অর্থাৎ ব্যবসার প্রথম বছর, প্রথম বছর তো আর 12 মাস আগে শুরু করা সম্ভব হয় না। সেই কথাটাই এখানে বলছে। ন্যূনতম নতুন ভাবে কোনো আয়ের উদ্যোগ ঘটিলে যেই তারিখ হইতে তা শুরু হয়েছে, সেই তারিখ হইতে শুরু করিয়া পরবর্তী জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়। তারপরে বলছে জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া কোনো ব্যবসা সমাপ্তির তারিখ বা ক্ষেত্রমত অনিগমিত কোনো সংস্থার বিলুপ্তি বা কোনো কোম্পানির অবসানের তারিখ পর্যন্ত। এখানে এইভাবে এই আয় বর্ষ সম্পর্কে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে এই আয় বর্ষের সংজ্ঞাটা আপনাকে জানতে হবে। আয়কর কি? এখানে খুবই ছোট্ট একটা সংজ্ঞা। আয়কর হচ্ছে এই আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা সারচার্জ, সেটা হলো আয়কর। তাহলে এইখানে সংজ্ঞার যতটুকু ব্যাপ্তি, এইটা যদি আপনার প্রশ্ন হিসেবে আসে, এই অনুযায়ী আপনার প্রশ্নের মার্কস থাকবে। ঠিক আছে? আপনার যখন মার্কস কম থাকে, কোন প্রশ্নপত্রে যখন মার্কস 1, 2 করে থাকে, যেমন আমরা যেই কালে এই অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছি, তখন অ্যাকাউন্টিং পরীক্ষায় এক একটা 28 নম্বর, 25 নম্বর, হ্যাঁ, এরকম করে নাম্বার থাকতো। এখন কি হয়েছে, এখনকার ছেলে মেয়েদের ওই 25 নম্বর, 28 নম্বরের কোনো অঙ্ক নাই। সেখান থেকেই তাদের অঙ্ক হচ্ছে কত, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, এরকম। তার মানে কি, জানার পরিধিটা তাদের কি অনেক ব্যাপক।
না, যদি না হয় তাহলে সে কি 15 নম্বরটা পাবে না। অর্থাৎ একদম আনসার, যে যতটুকু জানতে চাচ্ছে ততটুকুই আনসার লেখা। এখানেও ঠিক তাই, আপনার আয় বর্ষা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। আয়কর সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা আপনার মাথায় রাখতে হবে, বলতে হবে। এই এই একইভাবে আপনাকে বলতে হবে আমি যেটা বললাম। আচ্ছা, তারপরে আরো অ্যাডভান্স লেভেলের জিনিস আছে, সেগুলা এখন আমি আলোচনা করতেছি না। আলোচনার উম, বিষয় পরে আসবে। তাহলে এই 2 নম্বরের অধীনে আপনার আপনার যে আহ, বিষয় সেটা কি, দেখেন এখন আমার কাছ থেকে আমি সংজ্ঞার মধ্য থেকে যে সংজ্ঞাগুলো এখন বলবো, এই সংজ্ঞাগুলা কালকে আবার ধরবো আমি। আপনি সংখ্যাগুলো পড়লেন কিনা? ঠিক আছে, দুইয়ের, শুধু সংখ্যা বলতেছি, 2-এর 4, 2-এর 4 অনিবাসী করদাতা, 2-এর 7 অংশীদারি ফার্ম, 2-এর 9 আইনগত প্রতিনিধি, তারপরে 14, 15, 14, 15, তারপরে আসেন আরো আছে, সেগুলো পরে আজকে আপনাদের যেগুলা, যে আলোচনাগুলোর জন্য দরকার। তারপর হলো 21, 22, 21, 22, 23, 21, 22, 23, 24, 26, 27, 31, 31। আপনারা কি নোট করতেছেন, লিখতেছেন? 32, 31, 32, 45, 45, 45, 45, 56, 56 প্রতিবন্ধী ব্যক্তি বলিতে কে বোঝায়? 58, 59, 78, 78 মোটায়।
মোট 93টা সংজ্ঞা আছে আয়কর আইন 2023-এ। মোট 93টা সংজ্ঞা আছে। এই 93টা সংজ্ঞার মধ্যে প্রথম পর্বে আপনার যা যা লাগবে সেই সংজ্ঞাগুলো আমি এখন আলোচনা করলাম, আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। মানে আয়কর সম্পর্কে, আয়কর আইন সম্পর্কে বুঝতে গেলেই এই জিনিসগুলো না হলে আপনি আগাইতেই পারবেন না। সেগুলো আপনাকে আমি আজকে বললাম। এখানে আরো যে সংজ্ঞাগুলি আছে সেগুলো পরবর্তীতে আমাদের কি আলোচনার সুবিধার্থে সবগুলো আমাদের লাগবে না, কিন্তু যেগুলো লাগবে সেগুলো আমাদেরকে আনতে হবে এবং সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আসসালামু আলাইকুম স্যার। এখন 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। 5 মিনিট পরে আবার নেক্সট নেক্সট আমরা 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 আগাবো। স্যার প্রথম দিকের নাম্বারটা স্যার একটু বললে ভালো হতো, প্রথম দিকের নাম্বারগুলো একটু। প্রথম দিনের নাম্বার আবার বলবো? আচ্ছা বলতেছি, 5 মিনিট পরে বলি। জি স্যার।
ধন্যবাদ। আমরা আবার ফিরে আসলাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি স্যার। হ্যাঁ। আচ্ছা, গতকালকে আমরা যে 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 ডিসকাশনটা ছিল, আমরা গতকালকে যে বিষয়গুলো ডিসকাশন করেছি সেইগুলো আপনাদের কতটুকু মনে আছে? আমি এখন ওই জায়গাটাকে আবার রিক্যাপ করতে যাচ্ছি আজকে। আপনারা এই এখন যে কজন আছেন তাদের মধ্যে গতকালকের সেশনে বা তার আগের দিনের সেশনে যারা ছিলেন, এই যে 1.2 ট্রাস্ট ফান্ড, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে তাদের করের আওতা, এই সম্পর্কে আপনাদের সেদিন আমি বলছি তাদের কোনটার ক্ষেত্রে কতটুকু কর প্রযোজ্য। 1, 2, 3, 4, 5 এটা বলছি। তারপরে কোম্পানির জন্য কোম্পানির জন্য 26, 27 কর বর্ষে আয়করের হার বলছি। গতকালকে বলছি না? মনে আছে আপনাদের? এই হার সম্পর্কে আমি ডিসকাশন করেছি। এখন সেটা আপনাদের রিক্যাপ করাচ্ছি যে এগুলো আপনাদের যদি একদিন পরে ফেলে রাখেন তাহলে কিন্তু হবে না। তারপরে এই যে সর্বোচ্চ সারচার্জ 26, 27 কর বর্ষে সারচার্জের তালিকা, কখন কতটুকু সারচার্জ আসবে, সারচার্জের সেকশন কত, আয়কর আইনের 23-এর 167 ধারায় সারচার্জ সম্পর্কে বলা আছে। আয়কর আইন 2023-এর 167 ধারায় সারচার্জ সম্পর্কে বলা আছে। প্রত্যেক বছর এই সারচার্জের এই জায়গাটা অর্থ আইন দ্বারা পরিমার্জিত হয়, কমে বাড়ে, এখানে বাড়ে, কিন্তু এটা আইনের 147 নম্বর সেকশনে এই সারচার্জ সম্পর্কে বলা আছে। তারপরে কি আছে আপনার, এটাও আলোচনা করেছি যে গাড়ির ক্ষেত্রে আপনার যাদের গাড়ি আছে তার অগ্রিম করের হার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যাদের গাড়ি আছে তাদের অগ্রিম করের হার, কত সিসি গাড়ির জন্য কত টাকা অগ্রিম কর, এটা যাদের গাড়ি আছে আপনি গাড়ির ট্যাক্স ট্যাক্স টোকেন করাতে গেলে আপনার কাছ থেকে এই টাকাটা কেটে রাখে, যেটা আপনি ট্যাক্স হিসাবে আপনার রিটার্ন জমা দেওয়ার সময় সমন্বয় করে, এটাকে বলা হয় অগ্রিম কর। ঠিক আছে। ব্যক্তি মালিকানাধীন যে কোম্পানি সেগুলোর কথা বলা হয়েছে এখানে, কিন্তু এগুলো আবার নাই। এই যে বাস, মিনি বাস, এগুলো নাই, এগুলো ব্যতি রেখে এই 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 সেকশনটা আমি আলোচনা করেছি গাড়ি সম্পর্কিত। তারপরে এখানে যদি আমি কাউকে প্রশ্ন করি যে এইটা তো হলো 26, 27, 27, 28 কর বর্ষের জন্য প্রযোজ্য, তাহলে এই গাড়ির বিধান 25, 26 কর বর্ষে কি ছিল? 25, 26 কর বর্ষে এই গাড়ির অগ্রিম করের বিধান কি ছিল? কে বলতে পারবেন? আর 25-26 কর বর্ষের গাড়ির অগ্রিম করের বিধান 26-27-এর অনুরূপই ছিল। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে মনে রাখতে হবে। 25, 26 কর বর্ষে এই যা ছিল সেটাই 26, 27 কর বর্ষে আসছে, জি স্যার। কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখন আপনার খালি মনে রাখার বিষয় হলো সিসি, কোন সিসিতে কত অগ্রিম কর, তাহলে আপনার মনে করেন যে আপনি কামিয়াব। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। প্রশ্ন উম, জিজ্ঞাসা করলে বলতে হবে, না বললে তো আপনার ইয়ে পরিষ্কার হবে না। তারপরে এই যে বিশেষ সারচার্জ সম্পর্কে বলছি সেদিন, বিশেষ সারচার্জ, এই বিশেষ সারচার্জটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই বছর সংযোজন করছে নতুন, এটা আগে ছিল না। ফলে নতুন জিনিসের থেকে কোশ্চেন বেশি হয়। এই যে বিশেষ সারচার্জ, যে সমস্ত ব্যক্তি করদাতা বিড়ি সিগারেটের বা তামাকজাত পণ্যের ব্যবসা আছে, আর সে মোটা এর উপরে তাকে 2.5% অতিরিক্ত
অতিরিক্ত কর দিতে হয়, যেটা সারচার্জ হিসাবে গণ্য হয়। কোন বছরে এটা? 26, 27, 27, 28 কর বর্ষে। ঠিক আছে? জি স্যার। তাহলে এইখানে আবার দেখেন, তাহলে 1.7 আপনার আহ গুরুত্বপূর্ণ। তারপরে আপনার এই যে 1.5 গুরুত্বপূর্ণ। তারপরে আপনার সারচার্জের তালিকা এখানে 1.4। তারপরে হচ্ছে কোম্পানি করদাতার কর হার, এটা 1.3। 1.3 তারপরে হচ্ছে আহ এই কোম্পানি ব্যতীত অন্যদের করের হার। আর তার আগে, সবার আগে হলো কি, আমরা আমাদের ব্যক্তি শ্রেণীর করদাতার কর হার। এই যে বেসিক বিষয়, এই বেসিক বিষয় আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। আপনি যদি মানে পড়াশোনা না করেন, এগুলো আপনি না দেখেন, তাহলে কিন্তু আপনার মনে থাকবে না। পড়াশোনা করতে হবে আপনাকে। পড়াশোনা করলে আপনি কি করতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার উম, ধারণা তৈরি হবে। যে কারণে এই বেসিক বিষয়গুলো আমি আপনাকে প্রতিদিনই আপনাকে রিমাইন্ড করতেছি। ঠিক আছে? প্রতিদিন রিমাইন্ড করতেছি বিশেষ স্বাস্থ্য সম্পর্কে। তারপরে আসেন, এই এতক্ষণ তো দেখালাম 26, 27, এটাও আমরা আলোচনা করেছি। এখানে কিন্তু আমাদের আলোচনা হয়ে আছে। এখন এই যে পার্সেন্টেজ গুলা, এই পার্সেন্টেজ গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আপনি পরে খেয়াল করেন। আগে বেসিক বিষয় যেগুলি, সেগুলি আপনি নেন। করমুক্ত সীমা আপনি আগে উল্লেখ করেন, পাঁচ 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 শ্রেণীতে করমুক্ত সীমা কত, এইটা আপনি লিখতে পারেন কিনা। আমি যখন যেদিন ফিজিক্যাল সেশন নিব, ফিজিক্যাল সেশনে কিন্তু এগুলার এই থাকবে, আপনাদের লিখতে হবে। ফিজিক্যাল সেশনে লেখাপড়া আপনি করতেছেন কিনা, ফিজিক্যাল সেশনে গিয়ে আপনি ধরা পড়বেন। আপনি ফাঁকি দিচ্ছেন কিনা, আপনার নিজেকে ফাঁকি দিচ্ছেন কিনা। ফিজিক্যাল সেশন যেদিন হবে প্রত্যেক শনিবারে, আগামী শনিবার থেকে প্রত্যেক শনিবারে আমাদের একটা ফিজিক্যাল সেশন হবে। প্রিমিয়াম ফিজিক্যাল ফিজিক্যাল সেশন হবে 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। ওই সেশনে গিয়ে আপনি কতটুকু শিখলেন, কতটুকু পড়লেন, পরিষ্কার হবে। স্যার ফিজিক্যাল সেশন কি অনলাইনে হবে? না, ফিজিক্যাল সেশন শুধু ফিজিক্যাল হবে, কোনো অনলাইন হবে না। ও, ঢাকা যেতে হবে? ঢাকা ফিজিক্যাল সেশনের জন্য শনিবারে 3:30 থেকে 8:30 পর্যন্ত ঢাকায় অবস্থান করতে হবে। অর্থাৎ দুপুরে লাঞ্চ করবেন ঢাকায় এসে, ডিনার করবেন ওই বাসায় গিয়ে। অর্থাৎ 25শে এপ্রিল শনিবার থেকে। 25 এপ্রিল শনিবার থেকে ফিজিক্যাল সেশন, প্রিমিয়াম ফিজিক্যাল সেশন শুরু হবে, একদম কনসেশন রেটে আপনাদের শেখানোর জন্য। এটা স্যার আপনাদেরকে ঢাকা, আমি, আমরা কোন জায়গা যাবো এটা স্যার? এটা বিজয়নগরে আপনাদের হোটেল অর্নেট বা হোটেল ফার্স, এই দুইটার যে কোনো একটাই আপনাদেরকে নিয়ে বসবো। হোটেল অর্নেট অথবা হোটেল ফার্স। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আপনাদের গতকালকে আমি আলোচনা করছি, সেটা হলো যে অগ্রিম করের যে বিধান, অগ্রিম কর অগ্রিম করের বিধান ছিল এই যে এখানে দেখেন, এই জায়গাটা মনে করা, যারা কালকে ছিলেন সেশনে তাদের জন্য, তারা তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যারা অবস্থান করেন করদাতা, তাদের ন্যূনতম কর হলো 5,000 টাকা। ন্যূনতম কর 5,000 টাকা। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় যারা আছেন তাদের জন্য 4,000 টাকা। সিটি এটা স্যার কর্পোরেশন, 2 এর কততে আছে এই কথাটা? হ্যাঁ, এই এই ঢাকা সিটি কর্পোরেশনের জন্য 5,000, এটা 2 এর কততে আছে স্যার? এটা আছে হলো আপনাকে দুইয়ের এই যে দুইয়ের
দুইয়ের এক, দুইয়ের এক, 2-1। হ্যাঁ দুইয়ের ধন্যবাদ এক, স্যার। আসসালামু দুইয়ের এক, স্যার। হ্যাঁ। স্যার, তো 25-26 অর্থ বছরের এই 26-27 বা 27-28 অর্থ বছর কি চেঞ্জ হয়েছে কিনা এটা? আমি তো সেই জায়গাটায় আসতেছি, আমি তো এখন শেষ করি নাই কথাটা। চেঞ্জ আছে, চেঞ্জ আছে। 25-26 কর বর্ষে ছিল কি এই এই বিধান ছিল, তাহলে 25-26 কর বর্ষের মধ্যে আমরা এখনো আছি। আর 26-27 এবং 27-28 কর বর্ষের জন্য কি এই বিধানটা চেঞ্জ করা হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন করদাতা যারা তারা দেবে হলো 1,000 টাকা ন্যূনতম কর, ওই যে 5,000 আর টাকা। বাকি সবার 5,000 টাকা ন্যূনতম কর। 26-27 কর বর্ষে গিয়ে এটা কার্যকর হবে। কি কার্যকর হবে? আপনার এই এই যে বিধানটা আর থাকতেছে না 26-27 কর বর্ষ থেকে, সবার জন্য কি 5,000 টাকা ন্যূনতম কর, আর নতুন করদাতার জন্য শুধুমাত্র 1,000 টাকা। এটা হলো মানে নতুন করদাতাকে উৎসাহিত করার জন্য, আগে তুমি নতুন আসো, পুরাতন যখন হও তখন 5,000 দিও, হ্যাঁ এখন রিটার্ন দাও আর 1,000 টাকা দাও। ঠিক আছে, এইটা 26-27 কর বর্ষে কি আছে সেটা বলে দিলাম, 25-26 কর বর্ষে কি ছিল সেটা এখানে দেখাই দিলাম। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। তারপরে আসেন, এইটা তো আলোচনা করছি কিছুক্ষণ আগে আগে 1.2 আমরা আলোচনা করেছি এই বিষয়টা। এটা হলো 2.2, অর্থাৎ 25-26 কর বর্ষের যে বিধান ছিল সেটা, কোম্পানি 30%, 35%, 27%, এই এই বিষয়গুলো। তারপরে আছে কি এটা এখানে কোম্পানির জন্য 25-26 কর বর্ষে কোম্পানি করদাতাদের করের হার, আপনার তিনটা কর বর্ষ নিয়ে আসলে এই পরিপত্রটা হওয়ার কারণে আলোচনাটা বেশি জটিল হয়ে গেছে। এখানে দেখেন এই যে করের হার দেওয়া আছে, এই করের হারগুলা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই যে এটা হলো 25-26 কর বর্ষের জন্য, আর আমরা আলোচনা করে আসলাম হলো 26-27 কর বর্ষের জন্য কর হার। তাহলে আপনার কর হার যদি আসে কোম্পানি করদাতার কর হার, যদি শুধু বলে এই কথা এবং আপনার পরীক্ষা যদি এই 30শে জুনের মধ্যে হয়, তাহলে আপনি 25-26 কর বর্ষ হিসাব করে আপনার আনসারটা দিবেন। হ্যাঁ, এখানে যেভাবে বলা সেভাবে দিবেন। আর যদি আপনার পরীক্ষাটা জুনের পরে চলে যায়, তখন আপনি ওই প্রথম প্রথম যেটা দেখালাম সেটা দিবেন, কোম্পানি করদাতার কর হার 26-27 কর বর্ষের জন্য। আর এইটা হলো কি, এই যে সেকশন 167, সেকশন 167 অনুযায়ী 25-26 কর বর্ষে যে সারচার্জ ছিল সেই সারচার্জের হিসাব এখানে। তাহলে এখন আপনাকে একটা সিম্পল কোশ্চেন করে ফেলতে পারে যে আয়কর আইনের কোন সেকশনে সারচার্জ সম্পর্কে বলা হয়েছে। আপনার উত্তর হবে কি আয়কর আইনের 223-এর 167 ধারায় সারচার্জ সম্পর্কে বিধান দেওয়া হয়েছে। ওইটুকু বলার পরে আপনি, আপনার যদি মনে থাকে আপনি এগুলো বলে দিবেন, এই যে এইটুকু বলে দিবেন, এইটুকু বলে দিলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। আর যদি নাম্বার 1 থাকে, 1 নম্বর থাকলে আপনি শুধু ওইটুকুই বলবেন, এতে এগুলো দিকে আসার দরকার নেই। তারপরে এই যে বাস মিনি বাস সম্পর্কে বললাম কিছুক্ষণ আগে, দেখাইলাম একবার কিন্তু সঠিক উত্তর করছেন যে 25-26 কর বর্ষে আপনার 26-27 যে রেট ছিল সেই রেটই ছিল, দেখেন সেই রেটই কিন্তু আছে। সিসি অনুযায়ী গাড়ির এই 25-26 কর বর্ষে আপনার যে বিধান। এখন আসেন এই যে মানে এতক্ষণ ধরে যে আলোচনা করা হলো, সেই আলোচনার প্রেক্ষিতে আপনি কিভাবে আপনার আয় নিরূপণ করবেন সেই অঙ্ক, এই যে এখানে অঙ্ক দেওয়া আছে, অঙ্ক আমরা এখন যাবো না, আমরা আগে ওই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়ার ব্যবস্থা করি। মাথায় যদি সেগুলো না নিতে পারি তাহলে তো অঙ্ক করতে পারবো না।
বুঝতে পারছেন? তাহলে আজকে আপনাদের জন্য আমার হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে ওই আয়কর আইন 2023 অনুযায়ী যে সংজ্ঞাগুলো দিলাম ওই সংজ্ঞাগুলা, আর হচ্ছে কি এই আয়কর পরিপত্রের সেকশন 1 এবং সেকশন 2, এই দুইটা জিনিস আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। এই দুইটা জিনিস আপনারা বাসায় দেখবেন। আজকে রাত্রে দেখতে পারেন, কালকে দেখতে পারেন, যখনই আপনার দেখার সুযোগ হয় আপনি দেখে ফেলবেন। আমাদের আহ, এই এই সেশনটা যেমন ফিজিক্যাল সেশন, বললাম যে আমাদের ফিজিক্যাল সেশন হবে প্রত্যেক শনিবার। আপনার এই ফিজিক্যাল সেশন তো যিনি চিটাগং থাকেন, যিনি রাজশাহী আছেন, খুলনায় আছেন, ঢাকার বাইরে আছেন, হ্যাঁ, গাজীপুর আছেন, ময়মনসিংহ আছেন, এরকম আছেন না, বরিশাল, রাজশাহী, সিলেট, ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য সপ্তাহে 3 দিন থাকবে প্রিমিয়াম ভার্চুয়াল সেশন। একটা থাকবে রবিবারে, একটা থাকবে মঙ্গলবারে, একটা থাকবে বৃহস্পতিবারে, 7:30 থেকে 9:30 পর্যন্ত এই প্রিমিয়াম সেশন থাকবে। এবং ফ্রাইডেতে থাকবে হলো আপনার 8টা থেকে 9:30 পর্যন্ত। এভরি ফ্রাইডে আমরা এই যে এখন যে প্ল্যাটফর্মে আছি, এইটা হলো আমাদের স্যার, পর্যায়ে আমাদের হাসানা যে প্ল্যাটফর্ম। প্রিমিয়াম সেশন সপ্তাহ 3 দিন, এটা তো অনলাইনে হবে। সপ্তাহে 3 দিন অনলাইনে হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, এটা সপ্তাহে তিন এখন দিন যেভাবে ঢুকি এভাবে তো ঢুকবো। এখন যেভাবে ঢুকতেছেন এইভাবে ঢুকবেন, রাইট? আর 25 তারিখ শনিবার ওইটা হবে আমাদের ওই যে ঢাকাতে, কোথায় বলছিলাম জানি। এটা হবে হলো হোটেল ফার্স্ট অথবা অর্নেট। ওইটার ওইটার ঠিকানা কি আমাদেরকে দিয়ে দিবেন এর ভিতরে? হ্যাঁ, সব দিয়ে দেবো আমি। রাতে আপনাদেরকে ওই সেশনের লিংক দিয়ে দিব। ওই জি স্যার। সেশনে ওই সেশনের লিংকটা আপনি আজকে রাতে পেয়ে যাবেন। আমি জাস্ট আপনার সাথে আলোচনা করতেছি। আপনারা এখন যে সেশনটায় আছেন, এই যে আমি 1লা বৈশাখ থেকে এই 4-5 দিন যে আপনাদের সাথে সেশন নিলাম, আপনাদেরকে কর্জে হাসানা দিলাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের আয়কর আইনজীবী হইতে হইলে কি করতে হবে। জি স্যার, আমি এটা লক্ষ্য করছি। আপনি নির্ধারিত সময়ের বাইরেও আমি আজকে দিনের 1:30টার দিকে একটা লেখা লিখছিলাম। আমি সিটাং ইউনিভার্সিটির অধীনে কুমিল্লা থেকে বিকম করছি, কিন্তু ওইটা পাইতেছি না। পরে আপনি যেভাবে দিয়েছেন ওইভাবে ঢুকে পাইছি। আমি কুমিল্লা 14 গ্রাম থেকে জড়িত, আমি ফরিদ মিয়া। হ্যাঁ, তো আমি কিন্তু এই সারাক্ষণ আমি এটা লুক আফটার করতেছি যে কে কি জানতে চাচ্ছে, কে কি দিচ্ছে। যেমন আমি আজকে 11টা থেকে হসপিটালে ছিলাম। আমি যে এই হসপিটালে থেকেও কিন্তু আমি সন্ধ্যার সময় আসছি, আমার চেক আপ ছিল আজকে। আমি এর মধ্যেও চেষ্টা করছি আপনাদের এগুলার উত্তর দেওয়ার জন্য। স্যার, এবং এই আরেকটা সেশনটা কথা বলি। আপনি আজকে আলোচনার মধ্যে এক জায়গায় বলছেন আপনাদের সময় যে ওই যে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক 28 নম্বর বা 20 নম্বর ছিল। আপনার ডিগ্রি অথবা অনার্স কত সনে? আপনি আহ, আপনি যেই সময়ের গ্রাজুয়েশন করা, আমি 1988। আপনি 1988 হলে পরে আমি হলো 85। 1985। হ্যাঁ, 85। আচ্ছা, তাহলে তো আপনি তো আমার সিনিয়র ওই স্যার। সময় ওই সময় আমাদের 85-তে যা ছিল আপনার 88-তেও তাই ছিল। জি জি। এবং এইটা ছিল দীর্ঘদিন ছিল আপনার আহ সম্ভবত 94 95 পর্যন্ত সম্ভবত ছিল। 94-95 পর্যন্ত, রাইট? চুরানব্বই জি জি। 95 পর্যন্ত ছিল। আপনার অঙ্ক যদি একটা সঠিক হয়েছে তাহলে 25 নাম্বার 28 নাম্বার পেয়ে গেলাম। আর যদি হুম। কাটা গেছে তাহলে 25 নম্বর কাটা গেল। আর আমাদের সময় ডিগ্রিতে আমরা ওই ইংলিশ মিডিয়ামে মাইনুদ্দিন রচিত একটা অ্যাকাউন্টিং বই করছি। আর এর বাইরে কোনো বই ছিল না, এটা ইংলিশ মিডিয়াম ছিল। হ্যাঁ, রাইট রাইট। ওই প্রফেসর মাইনুদ্দিন স্যারের বই ছাড়া আর কোনো বই ছিল না তখন। জি। আমি স্যার ওই যে আমার কর্মজীবন শেষ হইতে যাইতেছে আর 16 মাস পরে এমপিভুক্ত স্কুলের শিক্ষক হিসেবে।
এবং শিক্ষকও ছিলাম হিসাব বিজ্ঞানের হিসাবে এবং এসএসসি এক্সামিনারও হিসাব বিজ্ঞান। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো আপনি এই সেশনে, সবগুলা সেশনে থাকলে আপনি কর আইনজীবী হয়ে গেছেন ইনশাল্লাহ। ওই যে কালকে একটু সমস্যা ছিলাম স্যার, ওই যে সিটাং ইউনিভার্সিটির বিকম এটা খুঁজে পাইতেছি না, আপনি যেভাবে দিছেন আজকে ওইভাবে হুম ঢুকার পর পরে পাইছি। হুম। না, ওখানে ওই আপনার ওই বিষয়টা আমি তো উম, পুরোটা করতে পারি নাই। আমি শুধু আপনাকে বলছি যে ইয়েস, আপনার সুযোগ আছে, না কিন্তু না, ওই যে আমাদের আপনি উর্ফের নিচে দুই তিনটা ইউনিভার্সিটি উল্লেখ করে দিচ্ছেন তো, ব্রাহ্মণবাড়িয়া বা হ্যাঁ, বরিশাল। পরে পরে আবার হ্যাঁ, আপনাকে এটার একটা যখন দেখলাম যে স্ক্রিনশট আপনি দিতে বুঝতেছেন দিতে না, তখন পরে ক্লিয়ার স্ক্রিনশটটা করছি। দেওয়া তো আমি সমস্যায় খুঁজে পাইছি স্যার। হুম। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, আপনাদের এখন যে সেশনটায় আছি, এই সেশনটা এটা প্রত্যেক শুক্রবারে হবে 8টা থেকে 9:30 পর্যন্ত, এভরি ফ্রাইডে। অর্থাৎ আর এটা হলো আমাদের ফ্রি প্রত্যেক শুক্রবারটা। প্রত্যেক শুক্রবারটা হলো আপনাদের ফ্রি সেশন, রাইট? জি। প্রত্যেক শুক্রবারটা হলো আপনাদের ফ্রি সেশন। আর এর বাইরে আপনাদের প্রস্তুতি পর্ব আরো সুন্দর করার জন্য, প্রিমিয়াম সার্ভিস নেওয়ার জন্য, আপনার রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা হ্যাঁ, এটা 7:30 থেকে অনলাইনে, 8:30 পর্যন্ত। আর ওই যে শনিবার এটা সরাসরি ঢাকাতে। হ্যাঁ, শনিবারটা হবে ফিজিক্যালি। যদি যদি যার পক্ষে সম্ভব হবে যে আপনি রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন অনলাইনে সেশন করবেন, আবার শনিবারের সেশনটাও অ্যাটেন্ড করবেন, তাহলে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন, আপনার কোনো গ্যাপ থাকবে না। আর যার পক্ষে শনিবারের ফিজিক্যাল সেশনে অংশগ্রহণ করার সুযোগ হবে না, মনে করেন যে অসুবিধা আছে, ওই এইটা ওই তাহলে, তিনটা দিয়ে কভার করার চেষ্টা করব। হ্যাঁ, তখন আপনারা এই যে রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিনে কভার করার চেষ্টা করবেন, 3 দিনে কভার করার চেষ্টা করবেন, তাহলে ওই আপনি। 3 দিন স্যার এখন যেভাবে ঢুকি এভাবে ঢুকতে পারবো কিনা? ওই যে আরেকটা সিস্টেম যেটা, ওই যে ওইটা তো আমি ঢুকতে পারি না, এখন যেভাবে ঢুকে এভাবে হলে আমার জন্য ইজি। এইভাবে আর ঢুকবেন, ওটাতে এইভাবে ঢুকবেন। আচ্ছা। এখন যেভাবে ঢুকছেন, আজকে কদিন ধরে যেভাবে করতেছেন, জি এইভাবে আপনারা সেশন থাকবেন সেশনে। এখন এখন প্রতিটি সেশন আপনি আহ, এ, খুব খুব নিয়ন্ত্রিত ভাবে আপনি পাবেন। আপনার যারা স্যার, কোশ্চেন হোম করছেন ডিস্ট্রিক্ট উত্তর কোথায় স্যার? হ্যাঁ, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট অনেক দূরে। আপনাদের তো সব ঢাকার কাছে, আমার হলো চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, রাজশাহী? না, বৃহত্তর কুষ্টিয়া। ও, বৃহত্তর কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা। হুম। তাহলে এখন এখন যেটা বলতেছিলাম সেটা আপনারা আরেকবার শোনেন, আরেকবার মনোযোগ দেন। এই স্যার প্রথমে নাম্বারগুলো স্যার বললে একটু ভালো হতো স্যার, সংখ্যার নাম্বারগুলা। ওই যে সংখ্যাগুলো, অর্থাৎ হ্যাঁ, সংখ্যাগুলোর কথা বলছিলাম। জি স্যার, জি সংখ্যাগুলো স্যার, আবার বলি। জি স্যার, জি স্যার। তাহলে আমাদের মোট সংখ্যা আছে কয়টা? 93টা। আয়কর আইন 2023-এ মোট সংখ্যা হলো 93টা। 93টার মধ্যে আমি সবগুলা সংখ্যা দিচ্ছি না। আমাদের সামনের দিনে গুরুত্বপূর্ণ যেই যেই সেশনগুলো আপনার লাগবে, সেগুলো আপনাদেরকে আজকে আমি হোমওয়ার্ক দিলাম। আমি আবার রিপিট করি, আপনারা মিলাই নেন। আপনি স্যার 17টা উল্লেখ করছেন আগে যেটা বলছেন। 17টা উল্লেখ করছি না? হ্যাঁ, আমি লিখছি 17টা উল্লেখ করছেন। তাহলে আপনি আপনি যেহেতু লিখছেন, আপনি 17টা বলেন, প্রথম থেকে বলেন। স্যার 2-4, 2-7, আস্তে 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 আস্তে। 2-4 অনিবাসী 2-7। করদাতা। জি। অনিবাসী করদাতা, কারেক্ট। তারপরে আমি কিন্তু ওই 2-1টার এই বিষয়বস্তুটা লিখছি, আর 2-4 অনিবাসী করদাতা, 2-9 আইনগত প্রতিনিধি, এইভাবে। আর বাকিগুলা শুধু এমনি সংখ্যাটা লিখে গেছি। না না, সংখ্যাটাই বলেন, শুধু সংখ্যাই বলেন। আমি তো হ্যাঁ, ওখানে জি স্যার। সামনে 2-4, 4, 4-এর পরে 2-7, তারপরে 2-9, 2-9, তারপরে 2-14, ভাই স্যার, ভাই স্যার তো কথা বলুন। 14, হ্যাঁ 14, তারপরে 2-15, 15, নেক্সট 2-21, 2-21, 2-21,
21, হ্যাঁ 2021, হ্যাঁ তারপরে 22, 22, 23, 23, 24, 20, 26, 26, 31, না এখানে 27ও বলছিলাম, 27 মিস করে গেছেন, 27, 27ও বলছেন না? হ্যাঁ 2027, 31, 27-এর পরে 27-এর পরে 31, হ্যাঁ 31, 32, 31-এর পরে 32, হ্যাঁ তারপরে 45, 32-এর পরে 32 আর 45 স্যার। 45 হলো নিবাসী করদাতা, হ্যাঁ জি, 45 নিবাসী 2 এর করদাতা, 56, তারপরে হলো 2 এর 56, 2 এর 58, একটু 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 56, হ্যাঁ 56, 2 এর 58, 56, তারপরে 2-এর 58, হ্যাঁ 58, 2 এর 59, 59, জি, 2 এর 78, 78, তার আগে 61 বলছিলাম, 61, 61 আছে স্যার। হ্যাঁ 61 আছে, তাহলে আরো দুইটা বাইরবে সংখ্যা। আমি হ্যাঁ 17 বলছি, 19টা হবে। হ্যাঁ তারপরটা কত, 78, হ্যাঁ 2 এর 78, 78, হ্যাঁ 2-এর 78, ঠিক আছে, তারপরে আর আছে, এ পর্যন্ত বলছেন আমার যতটুকু খেয়াল পড়ে। হ্যাঁ এই পর্যন্তই বলছি। তাহলে আমি যে দুইটা আপনার দেখেছিল, দুইটা সংযুক্ত হয়ে এখন মোট কয়টা হলো? 27 আর 61 আমি লিখি নাই তখন। আচ্ছা তাহলে আপনার এখন কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা স্যার। 19টা, ঠিক আছে, তাহলে এই 19টা হলো আপনার আগামীকালকের হোমওয়ার্ক। আগামীকালকে প্রিমিয়াম সেশনে যারা থাকবেন তাদের জন্য এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। আর আমি আগামী আজকে এই কদিনে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনাগুলা আপনারা মাথায় নিবেন। আপনাদের এই ভার্চুয়াল সেশনে কিন্তু আপনাদের ফি একদম মিনিমাম রাখা হয়েছে। আপনাদের জন্য খুব খুব রিজনেবল করা হয়েছে। কিভাবে? আপনি প্রত্যেক সপ্তাহে যে 3 দিন সেশন করবেন, জি, রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন সেশনের জন্য আপনি যদি শুধু মনে করেন যে এই 3 দিনই সেশন করবেন, তাহলে আপনার জন্য আপনার হাদিয়া হচ্ছে 750 টাকা। এই 750 টাকার মধ্যে 250 টাকা একটা মসজিদের ছাদের নির্মাণ কাজে যাবে আপনার কর্জে হাসানা হিসাবে, জি, এই 3 দিনের সেশনের জন্য। আর যারা শনিবারে সেশন করবেন তাদের হলো 1250 টাকা। সেখান থেকে যাবে হলো আপনার 250 টাকা মসজিদের ছাদ নির্মাণে। এই যারা শুধু ওইটা করবেন, ওই ফিজিক্যাল সেশনটা করবেন। আর যারা এই অনলাইন এবং ফিজিক্যাল দুইটা সেশনই করবেন, অর্থাৎ সপ্তাহে 4 দিন থাকবেন প্রিমিয়াম সেশনে, তাদের জি, জন্য হলো 1750 টাকা। এবং এই 1750 টাকা থেকেও 250 টাকা যাবে মসজিদের নির্মাণ কাজে। অর্থাৎ এই 4 দিনের সেশন যারা নিবে তারা 250 টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছেন, স্পেশাল ডিসকাউন্ট। এবং 250 টাকা তাদের কর্জা হাসান হিসাবে তারা দিচ্ছেন। এবং এই 4 দিনে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার 60 সেরাটা দিনে দেওয়ার। কত দিতে হবে স্যার? যারা প্রিমিয়াম সেশন এবং ফিজিক্যাল সেশন করবে 60 দিনে কত দিতে হবে? 1750। আর এবার কয়দিনে কয় সপ্তাহ ক্লাস করলে আমার সিলেবাস শেষ হবে? আপনার এইটা হলো আপনার
প্রত্যেক সপ্তাহে আপনি এই আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করবেন প্রত্যেক সপ্তাহের জন্য 1750 টাকা। আমি স্যার আপনার জিজ্ঞাসা পরীক্ষার করতেছি এভাবে লিখিত কয় সপ্তাহ পরীক্ষার করলে আগ আমাদের পর্যন্ত লিখিত জি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন আপনাদের সেশন দরকার হয় ততদিন আপনি করবেন জি স্যার। এই 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 জি সেশন। স্যার। আপনি একবারে 5 মাসের জন্য 3 মাসের জন্য এখানে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করতেছেন না। আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হবে প্রতি সপ্তাহে। আপনি যদি কিছু শিখতে পারেন আমার সাথে থাকবেন, আমি যদি আপনাকে কিছু শিখাইতে না পারি তাহলে আপনি আমার সাথে আর থাকবেন না। আপনার জন্য এটা ফ্লেক্সিবল করা হয়েছে। এটা স্যার আমাদের টোটাল একটা সিলেবাসের উপরে কয়টা ক্লাস হয় ওইভাবে একটা ফি নিলে ভালো হইতো না, 2 মাস বা 2.5 মাস নিলেন এটা এই সপ্তাহ আমি এক সপ্তাহ করলাম পরে সপ্তাহ। জি জি স্যার। এটা এইটা টোটালটার উপরে আপনাদের এই সেশনটা যখন শুরু হবে, জি টোটালটার স্যার। উপরে যখন আমি করব আপনারা বললে আমি সেটা করতে পারবো। সেটা আমি হয়তো এপ্রিল মে জুন এই 3 মাস হিসাব করে আপনাদেরকে করতে পারবো, কিন্তু সেটা করার ক্ষেত্রে অসুবিধাটা হলো আপনার পরীক্ষাটা যদি এপ্রিল মাসের শেষের দিকে হয় বা মে মাসের মাঝামাঝি হয়ে যায় তখন তো এটা হবে না। আবার পিছায়ও যাইতে পারে, অনেক বেশি পিছায়ও যাইতে পারে, আগায়ও আসতে পারে। এই জন্য স্যার সপ্তাহে সপ্তাহ হিসাবে রাখেন স্যার। আমি সপ্তাহ হিসাবে রাখলাম যাতে এটা আপনার জন্য রিজনেবল হয়, আপনি যাতে এফোর্ড করতে পারেন। আর সপ্তাহ একবারে হিসাবে 2000 করলে স্যার কেউ মনে করেন এক সপ্তাহ করলেও মাঝে কোনো এক সপ্তাহ বাদ গেল সেটার জন্য তো পে করতে হবে না মানে রাইট রাইট এরকম। রাইট রাইট। জি এটা ভালো স্যার, ভালো সিস্টেম এটা। এটা আপনাদের বর্তমানে আপনাদের স্যার তাহলে সুবিধার জন্য করা হয়েছে। আপনি আপনি একবারে এক গ্যাপ জায়গায় করে গেলে না, 20,000 না করলে 20,000 টাকা দিয়ে আটকায় যাওয়ার দরকার নেই তো। আমার কাছে আপনি 20,000 টাকা বা 15,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আটকায় কিন্তু যাওয়ার দরকার নেই তো। আস্তে আস্তে দিলে স্যার সপ্তাহ সপ্তাহ হলে এটাই ভালো হবে স্যার, এটা ফ্লেক্সিবল হবে। তো এইটা আজকে আমরা গ্রুপে রাতের বেলা আমি দিয়ে দিব। আপনারা যারা যারা মনে করেন রেজিস্ট্রেশন কনফার্ম করে ফেলবেন কালকে, যাতে আমরা রবিবারের সেশনে ওইভাবে ইনশাল্লাহ করতে পারি। ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার এই সময়টা একটু সমস্যা স্যার, সময়টা একটু জি প্লিজ। সময়টা স্যার একটু কঠিন হয়ে যাচ্ছে, 7টা 7:30টায় বা 8টার দিকে, এরপর নামাজ থাকে আবার। তা স্যার যদি 8:30টার পর যদি হয় তাহলে একটু ভালো হয়। 8:30। জি স্যার। তবে সবাই যদি পারে সমস্যা নেই, তখন আবার সবার উপরে কথা বলে কাজ করতে হবে। আমি তো আসলে উম, আপনাদের সেশনটা অফিস থেকে করাই তো, কারণ বাসায় নানা রকমের ডিস্টার্ব থাকে। না স্যার ঠিক আছে, স্যার ঠিক আহ, আছে, সমস্যা নেই। অফিস ঠিক থেকে আছে যেভাবে যত সুন্দর করে আপনাদের সার্ভিসটা আমি দিতে পারবো, বাসা থেকে ওই 8:30 9টার সময় আমি 11টা পর্যন্ত ওই সেশনটা আসলে দিতে পারবো না, কারণ ওটা তো ফ্যামিলি টাইম। এই ঠিক জন্য আছে। আপনারা একটু কষ্ট করে এই টাইমটাই অ্যাটেন্ড করেন, আমিও শেখাইতে পারবো, আপনারাও শিখতে পারবেন। জি স্যার ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে? তাহলে আমি আজকে আপনাদের যেটা বললাম এটা দিয়ে দিব ইনশাল্লাহ। উম, আমরা যারা এই মুহূর্তে আছি বা যারা আরো যারা অনেকেই মনে করতেছেন যে আমি ফ্রি সেশনে আর কি যাব, ফ্রি ফ্রি আর কি দিবে, প্রিমিয়াম সেশনে গিয়ে শিখবো, এরকম অনেক হয়তো মনে করতেছেন। বা এখানে আমি আপনাদেরকে শেখানোর জন্য এই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনি মানে একবারে আটকায় যাচ্ছেন না, এইটা আপনাদের জন্য ওপেন রাখলাম। প্রত্যেক সপ্তাহে আপনি রিনিউ করবেন আপনার রিজনেবল যতদিন আপনি এই কোর্সের সাথে থাকবেন। যেহেতু আপনি এটাকে একটা বিসিএস পরীক্ষা হিসেবে নিচ্ছেন, আপনি মনে করবেন যে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছেন, আপনি কস্ট অ্যাকাউন্টেন্ট হচ্ছেন, আপনি চার্টার্ড সেক্রেটারি হচ্ছেন, আপনি বিসিএস পরীক্ষা দিয়ে ডিসিটি হচ্ছেন, আপনি বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে মানে লাইসেন্সধারী অ্যাডভোকেট হচ্ছেন। এই পরীক্ষায় পাশ করলে যেহেতু ওই সমমর্যাদা আপনার তৈরি হবে, আপনাকে সেই পরিমাণ সিরিয়াস হয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যারা আমার সাথে সপ্তাহে 4 দিন থাকবেন তারা ইনশাল্লাহ কামিয়াব হবেন। তো আমরা আজকে ইনশাল্লাহ শেষ করি। সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভরাত্রি। সবাই স্যার হোমওয়ার্ক যেটা দিলাম সেগুলো পড়বেন এবং লিঙ্কগুলো রাত্রে দিয়ে দিব, আপনারা দেখে আপনাদের রেজিস্ট্রেশন কনফার্ম করে ফেলেন। স্যার আসসালাম স্যার। স্যার এটা জি, কোনো সিলেবাস একটু ভালো হতো না স্যার, একটা সিলেবাস যদি থাকতো, একটা কাঠামো, যে আমরা প্রতি সিলেবাস তো সপ্তাহে দিব, আপনার তো ক্লাস করবো। সিলেবাস তো আমি দিব। আপনি তো আপনার এই যে মানে এই 4-5 দিনে যেই যেই যে এরিয়া আমি টাচ করলাম,
আপনি এই সপ্তাহে 4 দিনের সেশনে যখন আপনি থাকবেন তখন দেখবেন যে আপনি পেয়ে যাচ্ছেন সবকিছু। সিলেবাস তো পাবেন, অবশ্যই পাবেন। সিলেবাস তো ওই বিজ্ঞাপনের মধ্যেই দিয়ে দেওয়া আছে সিলেবাস। আমি যেটা দিব আপনাকে, আগে আগে আপনাকে আমি কিছু জিনিস শেখাই নিচ্ছি। আপনার কিছু জিনিস শেখানোর পরে আপনাকে সাজেশন দিব যে এইভাবে আপনাকে করতে হবে। স্যার আন্ডারস্টুড স্যার। সিলেবাস তো বিজ্ঞাপনের মধ্যেই দেওয়া আছে কি কি আপনাকে পড়তে হবে, তাই না? কিন্তু সেখান থেকে আপনার যেই চুম্বক অংশ সেগুলো আমি যে আপনাদের প্রতিদিন দেখাই দিচ্ছি। এই তো স্যার ঠিক আছে, স্যার সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা একে অপরের জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে এতক্ষণ একসাথে এই সেশনটা করার জন্য কবুল করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, সহি সালামত রাখেন। শুভরাত্রি। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ।